সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ অনার্স তৃতীয় বর্ষের ইন্টারমিডিয়েট ম্যাক্রো ইকোনমিক্স কোর্সের কনজাম্পশন অ্যান্ড ইনভেস্টমেন্ট এই অধ্যায়ের পরম আয় উপসিদ্ধান্ত বা অ্যাবসলিউট ইনকাম হাইপোথিসিস নিয়ে আলোচনা করব। পরম আয় উপসিদ্ধান্ত অ্যাবসলিউট ইনকাম হাইপোথিসিস। পরম আয় উপসিদ্ধান্তের প্রবক্তা হচ্ছেন জন ম্যানিয়ার্ড কেইন্স। কেইন্সের মতে ব্যক্তি বা পরিবারের ভোগবে তার পরম আয়ের উপর নির্ভর করে। কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন উৎস থেকে ব্যক্তি বা পরিবার যে অর্থ উপার্জন করে সেটি হচ্ছে তার পরম আয়। একজন ব্যক্তি তার অর্জিত আয়কে অতীত আয়ের সাথে তুলনা না করে কিংবা এর মধ্যে কতটুকু স্থায়ী আয় সেটি বিবেচনায় না এনে চলতি আয় দ্বারা ভোগবে নির্ধারণ করে। পরম আয় ও ভোগবের মধ্যকার এই সম্পর্ক কেইন্সের মৌলিক মনস্তাত্ত্বিক বিধির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। কেইন্স মনে করেন পরম আয় যে হারে বৃদ্ধি পায় ভোগবে তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, কারণ ভবিষ্যৎ নিরাপত্তা, অনিশ্চয়তা প্রভৃতি কারণে মানুষ তার বৃদ্ধিপ্রাপ্ত আয়ের একটি অংশ সঞ্চয় করে, আবার বর্তমান জীবনযাত্রার মান উন্নত করার জন্য বৃদ্ধিপ্রাপ্ত আয়ের একটি অংশ ভোগবে করে। পরম আয় ও ভোগবের মধ্যকার এই বিষয়টি সাইমন কোজনেটস, জেমস ব্রিসেনবেরি, মিল্টন ফ্রিডম্যান, ফ্রাঙ্কো মডিগ্লিয়ানি প্রমুখ অর্থনীতিবিদদের স্বল্পকালীন তত্ত্বের গবেষণায় সমর্থিত হয়েছে। পরম আয় উপসিদ্ধান্তের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন প্রথমত, ভোগ হচ্ছে ব্যয়যোগ্য আয়ের একটি অপেক্ষক, অর্থাৎ ফাংশন অফ ওয়াইডি। ভোগ ব্যয়টা হচ্ছে ব্যয়যোগ্য আয়ের একটি অপেক্ষক। কেইন্স তিনি মনে করেন যে ভোগ অপেক্ষক স্বল্পকালীন হলে, অর্থাৎ a প্লাস BYD হলে, ভোগ অপেক্ষক a প্লাস BYD হলে পরামিতি এখানে A ও B, এই ভোগ অপেক্ষকের পরামিতি A ও B এই দুটি অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হয় না বলে তিনি ধারণা করেছিলেন। আর এই অনুমানের কারণ তিনি শুধুমাত্র ব্যয়যোগ্য আয়কে ভোগের নির্ধারক মনে করতেন। ভোগের উপর অন্যান্য বিষয় যেমন দাম স্তর, সম্পদ, সুদের হার, স্থায়ী আয় ইত্যাদি বিষয়ের যে একটা প্রভাব রয়েছে, তিনি তার বিবেচনায় ভোগের উপর এগুলোর কথা উল্লেখ করেননি। দ্বিতীয়ত হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতার মান
শূন্যের চেয়ে বেশি এবং একের চেয়ে কম হবে, অর্থাৎ 0 less than MPC less than 1। প্রান্তিক বুক প্রবণতার মান হচ্ছে শূন্যের চেয়ে বেশি এবং একের চেয়ে কম। এর অর্থটা হচ্ছে ব্যয়যোগ্য আয় বাড়লে বুক ব্যয় বাড়বে, কিন্তু ব্যয়যোগ্য আয়ের অনুপাতে বুক ব্যয়টা বাড়বে না। অর্থাৎ ব্যয়যোগ্য আয় যে হারে বাড়বে বুক ব্যয় সেই হারে বাড়বে না, বুক ব্যয় ব্যয়যোগ্য আয়ের চেয়ে কম হারে বাড়বে। এখানে 0 less than MPC কথার অর্থটা হচ্ছে আয় বাড়লে বুক ব্যয় বাড়ে, আয় বাড়লে বুক ব্যয় বাড়ে। আর MPC less than 1 এই কথাটির অর্থটা হচ্ছে বুক ব্যয় আয় বৃদ্ধির সমান বাড়বে না। যদি আয় বাড়লে বুক ব্যয় না বাড়তো তাহলে MPC সমান 0 হতো। আবার যদি বৃদ্ধিপ্রাপ্ত আয়ের সব অংশই বুক ব্যয়ের জন্য ব্যবহার হতো তাহলে MPC সমান 1 হতো। কি বলছি, যে আয় বাড়লে যদি বুক ব্যয় না বাড়তো তাহলে MPC সমান কি হতো, 0 হতো। আবার বৃদ্ধিপ্রাপ্ত আয়ের বা আয় বাড়লে যদি বৃদ্ধিপ্রাপ্ত আয়ের পুরো অংশটাই বুকের জন্য ব্যয় হতো তাহলে MPC সমান কত হতো, 1 হতো। যেহেতু আয় বাড়লে বুক ব্যয়টা বাড়ে, আবার বৃদ্ধিপ্রাপ্ত আয়ের সকল অংশটা কি হয় না, বুক ব্যয়ের জন্য ব্যবহার হয় না, একটা অংশ সঞ্চয় হয়। এই কারণে MPC এর মান হয় শূন্যের চাইতে বেশি এবং একের চাইতে কম। মার্কিন যুক্তরাষ্ট্রে 1929 থেকে 1941 এই সময়কালের ভিত্তিতে যে একটি বুক অপেক্ষক প্রাকলন করা হয়েছিল, এটি ছিল এরকম যে C equal to 47.6 plus 0.73 YD। 47.6 plus 0.73 YD। এই বুক অপেক্ষকে MPC-টা কত, MPC-টা হচ্ছে, আমরা যদি MPC নির্ণয় সূত্রটা হচ্ছে DC/dy, হ্যাঁ, হচ্ছে ডি, এখানে dy বলতে dyd, এটা পেয়ে যাবো আয়, ডিসপোজেবল ইনকাম। dyd টা হচ্ছে c এর মানটা বসায় দেয় 47.6 প্লাস 0.73 yd, তার মানে dyd টা হচ্ছে 47.6 প্লাস, আমরা কি করতে পারি 0.73 dyd, এই যে, তার মানে এটা 0, কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট মান। হ্যাঁ, আর এখানে কত হয়, এই yd কে ডিফারেন্সিয়েশন, yd দ্বারা yd কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1 আসে, তাহলে এখানে থাকে কত 0.73, এটা হচ্ছে 0.73। তার মানে এখানে কি দাঁড়া, দেখা গেল যে MPC এর মানটা হচ্ছে 0.73, যা শূন্যের চেয়ে বেশি এবং একের চেয়ে কম। এটি বুকের কেইন্সের বুকের মৌলিক মনস্তাত্ত্বিক বিধিটাকেই সমর্থন করে। এখন আসি তৃতীয় বৈশিষ্ট্য। ব্যয়যোগ্য আয় বৃদ্ধি পেতে থাকলে গড় বুক প্রবণতা বা এভারেজ প্রপেন্সিটি টু কনজিউম হ্রাস পেতে থাকে। ব্যয়যোগ্য আয় বৃদ্ধি পেতে থাকলে
এপিসি বা গড় বুক প্রবণতাটা হ্রাস পেতে থাকে এবং যে কোনো আয় স্তরে এপিসি অপেক্ষা এমপিসি কম হয়। অর্থাৎ ব্যয়যোগ্য আয়ের সাথে বুকের সম্পর্কটা হচ্ছে অসমানুপাতিক বা নন প্রপোর্শনাল। ব্যয়যোগ্য আয়ের সাথে বুকের সম্পর্কটা হচ্ছে নন প্রপোর্শনাল বা অসমানুপাতিক, যে কারণে বক্ররেখার একটি ছেদক থাকে এবং সেটি মূল বিন্দুগামী নয়। যেমন স্বল্পকালীন বক্ররেখা C = a + by/d। এখানে এপিসিটা হচ্ছে এপিসি C/y। আমরা এপিসি নির্ণয়ের সূত্র জানি। এপিসি নির্ণয়ের সূত্রটা হচ্ছে এপিসি C/y, মানে বুঝবে এটা হচ্ছে y মানে হচ্ছে i, তাহলে এখানে হচ্ছে dyd হবে। হ্যাঁ, yd হবে, yd মানে ব্যয়যোগ্য আয়। তাহলে c এর মানটা আচ্ছা এটা কি করলাম, হ্যাঁ, তাহলে c এর মানটা হচ্ছে a + dyd/yd, a/yd plus b into yd/yd, মানে কি দাঁড়ালো a/yd প্লাস হচ্ছে এই 2 নং সমীকরণে এটা হচ্ছে অটোনোমাস কনজাম্পশন, অর্থাৎ স্বয়ংভূত ভোগ। আমরা জানি স্বয়ংভূত ভোগটা কি, যে ভোগটা মূলত কি নয়, আয়ের উপর নির্ভরশীল নয়। আয় হোক বা না হোক, যে ভোগটা বজায় থাকবে সেটি হচ্ছে স্বয়ংভূত ভোগ, আর বিটা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। অর্থাৎ একজন ব্যক্তি তার অর্জিত আয়ের কতটুকু ভোগ করে সেটাই প্রান্তিক ভোগ প্রবণতাটা নির্দেশ করে। ওয়াই বিটা হচ্ছে ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয়। এখানে a is greater than 0, স্বয়ংভূত ভোগ কি হয় আমরা জানি, স্বয়ংভূত ভোগ ধনাত্মক। কারণ যদি স্বল্পকাল ব্যক্তির আয় শূন্য হয়, ব্যক্তি তার অতীতের সঞ্চয় ভেঙে কিংবা ঋণ গ্রহণ করেও ভোগে বজায় রাখে, ফলে ইজ গ্রেটার দেন 0 হয়। আমরা জানি বি এর মানটাও কত, আমরা জানি বি এর মানটা হচ্ছে 0 < b < 1। তার মানে এই বিন্দুটি ধনাত্মক, ওয়াই বিটা হচ্ছে ধনাত্মক, মানে আয়টা ধনাত্মক, ব্যয়যোগ্য আয় ধনাত্মক। আমরা বলছি ব্যয়যোগ্য আয় যদি বাড়ে তাহলে এপিসি হ্রাস পায়। যেহেতু এটা ধনাত্মক, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এটা হচ্ছে ব্যয়যোগ্য আয় যত বড় হবে এই পুরো অংশের রেজাল্ট তত কি হবে, মানে ছোট হতে থাকবে। আয় বড় হতে থাকলে ওয়াইডি ব্যয়যোগ্য আয়টা বড় হতে থাকলে, মানে মান বাড়তে থাকলে a/yd এর মানটা কি হবে, কম হবে। আর এটা তো স্থির আছে, এটা তো আছে, তার মানে এটা ছোট হবে। ওয়াইডি বাড়লে এই পুরো অংশটা ছোট হবে, ফলে এপিসি পুরো অংশের মানটা কি হবে, ছোট হবে। এই জন্য আয় বাড়লে, ওই ব্যয়যোগ্য আয় বাড়লে এপিসিটা কি করতে থাকবে, কমতে থাকবে। আবার বলছি যে কোনো আয় স্তরে এপিসি অপেক্ষা এমপিসি কম হয়। এটা আমি একটু বলে নিই, আবারও বলছি যদি কারো কনফিউশন থাকে, যে এটা হচ্ছে ব্যয়যোগ্য আয়, তাহলে এটা ব্যয়যোগ্য আয় যত বাড়বে এই পুরো অংশের মানটা কি করবে, কমবে, এই পুরো অংশের মানটা কমবে। তাহলে এরকম এটা যত মানে বাড়াইতে থাকলে পুরো অংশের মান কমবে, ফলে এই এপিসিটা কমতে থাকবে, কারণ এটা তো বিয়ে আসে জায়গায়। এখন আসি এপিসি, বলছিলাম যে কোনো আয় স্তরে এপিসি অপেক্ষা এমপিসি কম হয়। তাহলে এমপিসিটা বের করে নেই এখান থেকে। এমপিসি হচ্ছে dc/dyd,
বি ডিভাইডেড সি এর মধ্যে বসিয়ে দেই এ প্লাস বি ওয়াই ডি ডি ওয়াই এ প্লাস হচ্ছে বি ইন্টু ডি বি ওয়াই ডি কি হবে ওয়াই ডি। এটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে 0, এখানে কত হবে ওয়াই ডি ডিফারেন্সিয়েট করলে এখানে কত হয় 1 হয়, আর এখানে থাকে কত বি ইন্টু কত হবে বি। তাহলে তান্ত্রিক ভোগ প্রবণতাটা কত হচ্ছে এখানে বি। তান্ত্রিক হচ্ছে এখানে আরেকটা জিনিস একটু বলে দেই, বি সমান কিন্তু এমপিসি, বি সমানটাই হচ্ছে এমপিসি, বি যেটা সেটাই হচ্ছে এমপিসি, মানে বিটা দ্বারা হচ্ছে তান্ত্রিক ভোগ প্রবণতা নির্দেশ করা হয়। তাহলে এমপিসিটা হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, তান্ত্রিক ভোগ প্রবণতা। আচ্ছা, বলছিলাম যে কোনো আয়স্ত এপিসি অপেক্ষা এমপিসি কি হয় কম হয়। কিভাবে? এই যে এখানে শুধু এমপিসি শুধুমাত্র বি, কিন্তু এখানে এপিসিটা হচ্ছে এ বাই ওয়াই ডি প্লাস বি। তাহলে এই বি এর সাথে এই ধনাত্মক অংশটা যোগ করলে অবশ্যই কি হয় মানটা বড় হয়। তাহলে এই এমপিসি এর সাথে যেহেতু এ বাই ওয়াই ডি যোগ করলে এপিসি পাওয়া যায়, ফলে যে কোনো আয়স্তরে এই এমপিসি চাইতে এই এপিসিটা কি হয় বড় হয়, এমপিসি এর চাইতে এপিসিটা বড় হয়, অর্থাৎ এপিসি ইজ গ্রেটার দেন কি হয় এমপিসি। তাহলে 3 নম্বর এখানে বৈশিষ্ট্য হচ্ছে যে আর বৃদ্ধির সাথে অর্থাৎ ওয়াইডি বাড়বে, আর বৃদ্ধির সাথে এপিসি কি করবে হ্রাস পাবে, এবং যে কোনো আয়স্তরে এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। তো এই জিনিসটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখাইতে পারি, চিত্র দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই ডি, ঠিক এই যে 45 ডিগ্রি দেখায়, 45 ডিগ্রি দেখায়। আচ্ছা, এটাকে আরেকটা দিয়ে দেবো আমরা, এই যে এটা সরল লেখা, হ্যাঁ এটা সরল লেখা। এখানে একটা R1 রে, এটা হবে R2 রে, একটা রেলো দিব R3 রে, এখানে দে Y1 Y2, এই যে জায়গাটাতে সেটা হচ্ছে Y3, এটা হচ্ছে 0, হ্যাঁ এটা হচ্ছে স্বয়ংভূত ভোগ, এটা বজায় থাকবে এ বি এবং ডি। এখানে হচ্ছে ওয়াই ডি, এখানে হচ্ছে সি, মানে এটা বেজযোগ্য, এটা হচ্ছে ভোগরেখ। এখানে সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই ডি হচ্ছে স্বল্পকালীন ভোগরেখা বা ক্যান্সি ভোগরেখা। চিত্রে যেহেতু এই এ প্লাস বি ওয়াই ডি ভোগরেখাটা হচ্ছে সরল রেখা, সুতরাং এই রেখা প্রত্যেকটি বিন্দুর ডাল হচ্ছে সমান। চিত্রে R1 R1 R2 এবং R3 তিনটা রে বা রশ্মি অঙ্কন করা হয়েছে। R1 রশ্মির ডাল হচ্ছে এ বিন্দুর এপিসি, R2 রশ্মির ডাল হচ্ছে বি বিন্দুর এপিসি, এবং R3 রশ্মির ডালটা হচ্ছে ডি বিন্দুর এপিসি। চিত্রে দেখা যায় R1 ডালের চাইতে R1 রশ্মির ডালের চাইতে R2 রশ্মির ডাল কম, R3 রশ্মির ডাল আরো কম, ফলে এ বিন্দুর এপিসির চাইতে বি বিন্দুর এপিসি কম, বি বিন্দুর এপিসির চাইতে ডি বিন্দুর এপিসি আরো কম, অর্থাৎ আয় বাড়ার সাথে সাথে এপিসি কি করতেছে হ্রাস পাচ্ছে। আবার R1 R2 এবং R3
এই তিনটা রশ্মির ডালের চাইতে বক্ররেখা c+a+byd এর ঢাল আরো কম, ফলে যে কোনো আয়তনে এপিসি এর চাইতে এমপিসি কি হবে, কম হবে, অর্থাৎ এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি হবে। এবার আসি আমরা চতুর্থ বৈশিষ্ট্য। চতুর্থ বৈশিষ্ট্যটা হচ্ছে ব্যয়যোগ্য আয় বৃদ্ধি পেতে থাকলে প্রান্তিক বুক প্রবণতাটা হ্রাস পেতে থাকে। এর তাৎপর্যটা হচ্ছে ব্যয়যোগ্য আয় বাড়লে কম আয় সম্পন্ন পরিবারের চেয়ে বেশি আয় সম্পন্ন পরিবারের সঞ্চয়টা হয় বেশি এবং প্রান্তিক বুক প্রবণতা হয় কম। আমি আবারও বলছি, ব্যয়যোগ্য আয় বাড়তে থাকলে প্রান্তিক বুক প্রবণতাটা কমতে থাকে। এর তাৎপর্যটা হচ্ছে কম আয় সম্পন্ন পরিবারের চাইতে বেশি আয় সম্পন্ন পরিবারে সঞ্চয় হয় বেশি, অর্থাৎ প্রান্তিক সঞ্চয় বেশি হয় এবং প্রান্তিক বুকটা কম হয়। প্রান্তিক সঞ্চয় প্রবণতা বেশি হয়, প্রান্তিক বুক প্রবণতাটা কম হয়, যে কারণে আয় বৃদ্ধি পেতে থাকলে প্রান্তিক প্রবণতা হ্রাস পায়, অর্থাৎ বক্ররেখাটা ভূমির দিকে অবতরণ হয়। তবে এখানেও তৃতীয় বৈশিষ্ট্যের মতো আয় বৃদ্ধির সাথে এপিসিটা কি হবে, হ্রাস পাবে এবং যে কোনো আয় স্তরে এপিসি অপেক্ষা এমপিসি কম হবে। এপিসি অপেক্ষা এমপিসি কম হবে, শুধুমাত্র আয় বৃদ্ধির সাথে এমপিসিটা হ্রাস পাবে। যেমন আমরা এখানে একটু দেখি, YDC এটা হচ্ছে বোন, হ্যাঁ, চিত্রে ফাংশন YD, অর্থাৎ বোটা হচ্ছে ব্যয়যোগ্য আয়ের একটি অপেক্ষক। এখানে আমরা দিতে পারি এখানে 45 ডিগ্রি, হ্যাঁ, এটাকে আরেকটু হচ্ছে R1, এখানে R1 R2 এখানে একটা জিনিস লক্ষণ, এখানে আমরা এই যে বক্ররেখার এ এবং বি বিন্দুতে দুটি স্পর্শক আঁকবো। আমি আবার হচ্ছে দুটিকে আঁকবো স্পর্শক। হ্যাঁ, এটা কিন্তু দুইটা হচ্ছে স্পর্শক। এখানে R1 রশ্মি ডাল হচ্ছে এ বিন্দুর এপিসি, R2 রশ্মি ডাল হচ্ছে বি বিন্দুর এপিসি। এখানেও R1 রশ্মি ডালের চাইতে R2 রশ্মি ডাল হচ্ছে কি কম, ফলে এ বিন্দুর এপিসির চাইতে বি বিন্দুর এপিসিটা কম, অর্থাৎ আয় Y1 থেকে Y2 কে বৃদ্ধি পেলে এপিসিটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। আবার এ বিন্দুগামী স্পর্শক, এ বিন্দুতে যে একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে, এই স্পর্শকের চাইতে বি বিন্দুগামী R2 রশ্মিতে বি বিন্দুগামী স্পর্শকের ডাল হচ্ছে কম, স্পর্শকের ডাল হচ্ছে কি কম। ফলে আমরা জানি যে বক্ররেখার, এটা একটু পরিষ্কার করে নেওয়া দরকার, আমরা জানি বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ডাল হচ্ছে এমপিসি। বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ডাল হচ্ছে কি এমপিসি, আর বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত রশ্মির ডাল হচ্ছে এপিসি। এখানে কিন্তু দুইটা জিনিস, R1 R2 দুইটা রশ্মি অঙ্কন করা হয়েছে। বক্ররেখার এ বিন্দুতে R1 একটা রশ্মি আর বক্ররেখার বি বিন্দুতে R2 আরেকটা রশ্মি বা রে অঙ্কন করা হয়েছে।
আর বক্ররেখার এ বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে, বি বিন্দুতে এই যে আর একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে। R1 রশ্মির ডান হচ্ছে এ বিন্দুর এপিসি, R2 রশ্মির ডান হচ্ছে বি বিন্দুর এপিসি। আবার এ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ডাল হচ্ছে এ বিন্দুর এমপিসি, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের যে ডাল সেটা হচ্ছে বি বিন্দুর এমপিসি। এখানে এ বিন্দুতে যে স্পর্শক অঙ্কন করা হয়েছে এটার ঢাল বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালের চাইতে বেশি, ফলে এ বিন্দুতে এমপিসি ছিল বেশি, বি বিন্দুতে এমপিসি হচ্ছে কম। কারণ এখানে দেখাই যাচ্ছে যে এটা হচ্ছে অনেকটা কি স্টিপার মানে খাড়া, এটা অনেকটা ধনাত্মক। এই যে ডান দিকে ঊর্ধ্বগামী, এ বিন্দুর যে স্পর্শক এটা ডান দিকে ঊর্ধ্বগামী, মানে এমনিতে বোঝা যাচ্ছে এটা ধনাত্মক। আর বি বিন্দুতে যে স্পর্শকটা অঙ্কন করা হয়েছে সেটা অনেকটাই ফ্ল্যাটার কিংবা প্রায় ঋণাত্মক, মানে ডান দিকে নিম্নগামী, পুরোটা ফ্ল্যাটার বা এরকম নিম্নগামী। তাহলে এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, কিংবা এটা একটু স্টিপার, এটা একটু হচ্ছে ফ্ল্যাটার। তাই এ বিন্দুতে ডাল হচ্ছে বেশি আর বি বিন্দুতে ডাল হচ্ছে কম, ফলে এ বিন্দুতে এমপিসি বেশি, বি বিন্দুতে এমপিসি কম। তাহলে আয় বৃদ্ধির সাথে এমপিসি কি হচ্ছে, এ থেকে বি বিন্দুতে হ্রাস পাচ্ছে। কেইন্সের এই উপসিদ্ধান্তগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে পরম আয় এবং বুকবের যে সম্পর্ক সেটা হচ্ছে অসমানুপাতিক। পরম আয় ও বুকবের সম্পর্কটা হচ্ছে অসমানুপাতিক। সাইমন কুজনেটসের থেকে 1928 এই দীর্ঘ সময়কালে প্রেক্ষিতে বুকবেগটা ছিল c = 0.86 YD। এটা দীর্ঘকালীন ভূগোপেক্ষক। এই সময়টা 1869 থেকে 1928 এই ভূগোপেক্ষকে এপিসিটা ছিল, হ্যাঁ এপিসিটা হচ্ছে c/YD হচ্ছে 0.86 YD। সি এর মানটা বসাইলাম, এখানে YD এর সমান কত হলো 0.86। আমাদের এই ভূগোপেক্ষকে এমপিসিটা হচ্ছে d/YD, এটা হচ্ছে d/YD 0.86 YD সমান কত হয়, সমান হয় 0.86। অর্থাৎ দীর্ঘকালে এপিসি আয় বৃদ্ধির সাথে এপিসি কি করে স্থির থাকে এবং এপিসি = এমপিসি হয়। এপিসি = এমপিসি = 0.86। তার মানে দীর্ঘকালে আয় বৃদ্ধির সাথে এপিসি স্থির থাকে এবং এপিসি = এমপিসি হয়, ফলে দীর্ঘকালে আয় ও বুকবের যে সম্পর্ক সেটা হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ কেইন্সে আমরা বলতে পারি যে কেইন্সের পরম আয় উপসিদ্ধান্ত স্বল্পকালীন তত্ত্ব দ্বারা সমর্থিত হলেও দীর্ঘকালীন তত্ত্ব দ্বারা সমর্থিত হয় না। তবে কেইন্সের এই উপসিদ্ধান্তের উপর, পরম আয় উপসিদ্ধান্তের উপর ভিত্তি করে অন্যান্য তত্ত্বগুলো প্রসারিত হয়েছে। তাহলে আজকে আমরা এ পর্যন্তই।